সবাইকে স্বাগত জানাই রাজকাহন দেখার জন্য। এবং আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন। বিএনপি চেয়ারপারসন এবং যিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, তিনি চিকিৎসার জন্য দীর্ঘ বছর পরে, প্রায় 7.5 বছর পর দেশের বাইরে যাচ্ছেন এবং সেটি নিয়েই তার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং এর মধ্যে আমাদের অনুষ্ঠানও শুরু হয়েছে। আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হয়েছেন ডক্টর আসুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং মাহমুদুর রহমান মান্না, তিনি সভাপতি নাগরিক ঐক্য। এবং একই সাথে এম এ মালিক আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে, তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সভাপতি যুক্তরাজ্য বিএনপির। আমাদের অতিথিরা আমাদের সাথে আছেন, একই সাথে আমাদের সহকর্মীরাও বাইরে আছেন। আমরা আজ অতিথিদের কথা শোনার সাথে সাথে বাইরে বেগম খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত তাকে বিদায় জানানোর সকল খবর একই সাথে সব নিতে থাকবো। দর্শক, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর আসুজ্জামান রিপন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দীর্ঘ সংগ্রাম করেছেন আপনারা বিএনপি চেয়ারপারসনের এই চিকিৎসার জন্য, যাতে তিনি বাইরে যেতে পারেন। আর ডক্টর আসুজ্জামান রিপন, আপনার কাছে আমার প্রশ্ন যে আজ দল থেকে আপনাদের কি অনুভূতি? এবং আমরা বেগম খালেদা জিয়াকে সবসময় দেখেছি, যত চ্যালেঞ্জই তার এসেছে, রাজনৈতিক চ্যালেঞ্জ, তিনি দেশ ছেড়ে কখনো যেতে চান নাই। তাকে চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে, তার অনুভূতিই বা কী ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে ঠিক আমার শারীরিক অবস্থার কারণে আপনার সাথে যুক্ত হওয়া সম্ভব হলো। অনেক ধন্যবাদ। আমি খুবই অসুস্থ ছিলাম, মানে এখনও আছি, প্রচণ্ড ঠান্ডা, কাশি, জ্বর, যার জন্য আমি ঠিক আমাদের দলীয় প্রোগ্রামে আমি সম্পৃক্ত থাকতে পারিনি। একেবারে কিছু না থাকতে পারার চেয়ে অ্যাটলিস্ট এই উদযাপনটাও তো করা যায়, তো সেই জন্য এখানে যুক্ত হলাম। এই জন্য আপনার দর্শকদেরকে ধন্যবাদ, দলের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাধারণ জনগণ যারা উচ্ছ্বসিত হয়ে রাজপথে নেমে এসেছেন, তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি জানেন, একটা মানুষের চিকিৎসা লাভ করাটা তার একেবারে সাংবিধানিক মৌলিক অধিকারে। আমাদের এই মৌলিক অধিকারটি সংবিধানের স্বীকৃত, কিন্তু ইট ওয়াজ ডিনাইড। এটা তাকে চিকিৎসা দেওয়ার ব্যাপারটা, চিকিৎসা লাভ করার যে সুযোগটা, সেখান থেকে বিগত যে ফ্যাসিবাদী সরকার, সেই সরকারটি তাকে বঞ্চিত করেছিল। আমরা বহুবার বলতে চেষ্টা বলেছি, সেটা হচ্ছে যে তার চিকিৎসার অধিকারটা কেন আপনার ডিনাই করছেন। আসলে যে সরকারটি একেবারেই গণতান্ত্রিক না, যে সরকারটি জনগণের ভোটে নির্বাচিত না, যারা মনে করেন দিল্লি আছে তো আমরা আছি দিল্লি আছে, এটা তো তাদের জেনারেল সেক্রেটারির অফিসিয়াল স্টেটমেন্ট। তাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার স্টেটমেন্টও তাই ছিল, এবং তারা বলেছিলেন যে দিল্লি ঠিক হয়ে দিল্লির সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে। আসলে জনগণকে যারা তোয়াক্কা করে না, তাদের কাছে তো আপনি কিছু এক্সপেক্ট করতে পারেন না, কারণ তারা তো জনগণের উপর ভর করে ক্ষমতা আসেননি। আমরা যে দলটি করি, আমাদের দলটির প্রধান নীতি হচ্ছে যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এবং এই যে আত্মসত্য কথাটি আমরা বিশ্বাস করি, সেটার কারণে আমাদের নেত্রী যেমন বলে মাটি কামড়ে দেশে ছিলেন। 1/11-এর সময় আমরা একটা চেষ্টা দেখেছিলাম, আপনার তৎকালীন সময় বহুল চর্চিত -2 একটা কথাবার্তা ছিল। ইনফ্যাক্ট ইট ওয়াজ নট এ -2, বেসিক্যালি ইট ওয়াজ -1। বেগম খালেদা জিয়াকে মাইনাস করা, বিএনপিকে মাইনাস করা, তারেক রহমানকে মাইনাস, অর্থাৎ জিয়াউর রহমানকে মাইনাস করা। তো ওটা যখন সম্ভব হয়নি, এই জন্য আবার শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। ওটা ছিল একটা নাটকের অংশ। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনি দেখবেন যে একেবারে কতগুলো মিথ্যা মামলা দিয়ে তাকে কারান্তরীণ করা হয়েছিল, এবং ঘরে থাকলেও তো তিনি বন্দী ছিলেন, তার তো কোনো রাইট ছিল না। কিন্তু তিনি তো একটা শক্তি ছিলেন দলের জন্য, কারণ তিনি দলের জন্য শক্তি, তিনি আমাদের সমস্ত অনুপ্রেরণার উৎস। এই যে আমরা যে টিকে আছি, আমরা যে ঐক্যবদ্ধ আছি, আমাদের ঐক্যবদ্ধতার সুতোটাও কিন্তু নেই, এতে কোনো সন্দেহ নেই। তো ফলে আজকে অনেক দিন পরে তিনি একটা চিকিৎসা লাভের সুযোগ পেয়েছেন। এটা যদি অনেক আগে হতো, তাহলে ওনার স্বাস্থ্যের অবস্থাটা এত ডেটোরেট করতো না। আপনারা নিশ্চয়ই দেখেছেন 18 সালে যখন তাকে একটা মিথ্যা মামলা দিয়ে, একটা ফরমাইশের রায় দিয়ে যখন তাকে কারাগারে পাঠানো হলো, তখন তিনি কিন্তু আদালতে গিয়েছেন হেঁটেই, আদালত থেকে কারাগারেও ঢুকেছেন হেঁটে, এবং এরপরে কয়েক দফায় তিনি হাসপাতালেও এসেছেন হেঁটে। দেখেছেন, আপনার ভিডিও ফুটেজে দেখবেন। এরপর আমরা অল অন এ সাডেন আমরা দেখলাম যে আমাদের নেত্রী অসুস্থ হয়ে পড়ছেন, এবং তিনি হুইলচেয়ার বাউন্ড হয়ে গেলেন, এবং সে অবস্থা ক্রমাগতভাবে চলছিল, এবং তার অসুস্থতা ক্রমেই জটিলতার দিকে গেল। এবং তার অসুস্থতা অনেক তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ, বিদ্রূপ নানাবিধভাবে তো করা হয়েছে।
শেখ হাসিনা পার্সোনালি আমার কাছে যেটা মনে হচ্ছে সে একটা স্যাডিস্ট মানে ক্যারেক্টারের মহিলা। তিনি অন্যকে অপমান করে, লাঞ্ছিত করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, মানুষকে কষ্ট দিয়ে তিনি বোধহয় এক ধরনের আনন্দ পেতেন। এবং এই ওনার মধ্যে এই যে মানে স্যাডিস্ট ক্যারেক্টারটা কেন এক্স্যাক্টলি আমি জানি না। হয়তো উনি রাজনীতিতে বলেন যাই অনেক কিছু হয়তো তিনি হয়েছেন, 3 বার ক্ষমতা আঁকড়ে ছিলেন, এটাও সত্য। 15 বছরের মতো প্রধানমন্ত্রীর চেয়ারটাতে বসেছিলেন। কিন্তু আমার মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে বা কোনো না কোনোভাবে তিনি খুব সুখী ছিলেন না। একটা অসুখী মানুষই মানুষের সুখ দেখতে পারেন না, মানুষকে ভালো ইতিবাচকভাবে দেখতে পছন্দ করে না। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, মানে কাতারের সরকারের প্রতি মানে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদেরকে আমাদের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও আমরা আমরা ধন্যবাদ জানাতে চাই, তাকে মানে বিশেষ মর্যাদা দিয়ে তারা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করছেন তারা। তো সব কিছু মিলে আমাদের দলের নেতা কর্মীদের কাছে আজকে একটা নিঃসন্দেহে একটা আনন্দের দিন। নিশ্চয়ই সেই আনন্দই আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের সহকর্মীরা পথঘাট থেকে সেটি দেখাচ্ছিলেন যে সকল কর্মী সমর্থক যারা আছেন, নেতাকর্মী সবাই রাস্তায় নেমে এসেছে এবং গাড়ি বহর ধীরে চলছে না। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম সেই খবর জানাচ্ছিলেন। আরিফ, একটু আপনার কাছ থেকে খবর জেনে অতিথিদের কাছে ফিরতে চাই। সেটি হচ্ছে এই মুহূর্তে গাড়ি বহর কোন পর্যন্ত পৌঁছানো সম্ভব হলো, সে খবর আপনার কাছে এসছে কিনা? আমি কিছুক্ষণ আগেই বিভিন্ন যে যারা নেতাকর্মী আছে তাদের কাছে জানতে পারছি যে নৌসর দপ্তর কিছুটা পার হয়েছে, যেহেতু আপনি জানেন যে যানবাহনের ধীরগতি, সেক্ষেত্রে একটু আসতে সময় লাগছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা দেখতে পারবো সেই গাড়ি বহরের, সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো। এর পাশাপাশি নেতাকর্মীদের যে মানে উৎসাহটা, সেই উৎসাহটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। বিকেল থেকে তারা কষ্ট করে তারা এই শীতকে উপেক্ষা করে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। বলা যায় যে হাজার হাজার নেতাকর্মী তারা এই সড়কটাকে, বিমানবন্দর সড়কটাকে কিন্তু উল্লাসে বা উচ্ছ্বাসে পরিণত করেছে, উৎসবে পরিণত করেছে, সেটাও কিন্তু আমরা দেখতে পেরেছি। এখানে প্রত্যেকেই বিভিন্ন থানা থেকে বিএনপি নেতাকর্মীরা আছেন, থানা পর্যায়ে তারাও কিন্তু এসে যোগ দিয়েছেন, অংশ নিয়েছেন। একমাত্র উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে নেত্রীকে যে বিদায় জানানো, সেই হাত তুলে বিদায় জানানোটাই তাদের কাছে প্রধান বিষয় বলে বা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে এখানে অনেকে 3টার সময় এসেছেন, কেউ এসেছেন 4টার সময়, সেটা কিন্তু আমরা দেখেছি। আর এক্ষেত্রে আমি একটু দেখাতে চাই তাদের কিছুটা বক্তব্য তুলে ধরার চেষ্টা করবো। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, তো এই যে যাচ্ছেন দীর্ঘদিন পরে সন্তানের সাথে দেখা হবে, এটা আসলে কেমন লাগছে? বা আজকে এই ধরনের যে আপনারা লাইন করে দাঁড়িয়ে আছেন, থেকে শুভেচ্ছা জানাবেন, হাত তুলে আশা করছেন, কি প্রত্যাশা করছেন? আমরা খালেদা সুস্থতা কামনা করি, যাতে দ্রুত বিদেশ থেকে ভালো চিকিৎসা হয়, সেই প্রত্যাশা আমরা করি। আমরা সেই বিকেল 4টা থেকে এখানে সবাই সমবেত আছি। আপনার কাছে প্রত্যাশাটা কি? আমার প্রশ্ন করে প্রত্যাশাটা কি থাকবে? এই যে আপনারা তো এর আগে কখনো এইভাবে দাঁড়াতে পারেননি, আজকে দাঁড়িয়েছেন, কেমন লাগছে? আমরা দীর্ঘ 17 বছরের মধ্যে 2 বছর এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারাও আমাদের উপর নির্যাতন করছে। প্লাস আওয়ামী লীগের এই 15 বছর তো আমরা শান্তিতে নিজের বাসা বাড়িতেও ঘুমাইতে পারি নাই। যাই হোক, এই 17 বছর পর ঐতিহাসিক 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আমরা মন খুলে চলতে পারতেছি, আমরা মন খুলে মিছিল মিটিং করতে। উনি একটু দেখানোর চেষ্টা করবো। আমি একটু রাস্তার অবস্থা যদি আপনার মাধ্যমে আমরা দেখতে পারি যে সেখানে আসলে যানজট আছে কিনা, আমরা মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি। কাজে এই গাড়ি বহরটি আসতে খুব বেশি দেরি হওয়ার কথা না। আপনি এখনো খিলক্ষেতে আছেন, তার মানে বোঝা যাচ্ছে খিলক্ষেত পর্যন্ত এখনো গাড়ি বহর হয়তো পৌঁছায়নি।
যে নিশ্চয়ই মুন্নি, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহরের কিছু অংশ, যে মোটরসাইকেলের বহর, সেই মোটরসাইকেলের বহর কিন্তু ইতিমধ্যেই খিলক্ষেতে অবস্থান করেছে। আমরা একটু দেখাতে চাই যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, তিনি এই খিলক্ষেত যে জায়গাটি সেটা কিন্তু পার করবেন। আমরা সেই মোটরসাইকেলের যে বহর সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গাড়ি মোটরসাইকেলের বহরটি কিন্তু চলে এসেছে। ইভেন আরেকটি কথা বলে রাখা ভালো, আমি শুধু কিন্তু এক পাশটা দেখিয়েছি যে এক পাশে নেতাকর্মীদের ঢল, সেটা কিন্তু না। আপনি দেখুন, আপনার আইল্যান্ডের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, যারা অনেকে বাস থেকেও নেমেছেন প্রিয় নেত্রীকে দেখার জন্য, একবার দেখার জন্য। যদি একটু দেখাতে চাই যে পাশে যে আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডেও তারা মোবাইল বের করে দেশের নেত্রীর ছবি নেওয়া বা তাকে দেখা বা ভিডিও করে রাখা, স্মৃতি হিসেবে রাখা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের বহর যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বা সেই গাড়ি বহরটি দেখতে পারবো। কোনো যানবাহন কিন্তু নেই পুরো সড়কটিতে, পুরোটাই ফাঁকা করে দেওয়া হয়েছে। একটু আমরা এখন যে জায়গাটিতে আছি সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও চেষ্টা করছেন যাতে করে গাড়ি বহরের সামনে কোনো কেউ যাতে না চলে আসে, সেই বিষয়টা নিশ্চিত করতে কিন্তু সবাইকে কিন্তু সতর্ক করছেন। এর সব থেকে যে আরিফ, আপনার কাছে আমরা জানছিলাম যে সেখানে বলছিলেন যারা সেখানে দাঁড়িয়ে আছেন যে 4টার থেকে তারা দাঁড়িয়ে আছেন একসাথে, এখন রাত 10টারও বেশি সময়, প্রায় 6 ঘন্টা তারা দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য। অবশ্যই চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন সেই প্রত্যাশা তো তাদের আছে। সাথে তারা কি বলতে চাইছেন, তারা কি চান আসলে বিএনপি চেয়ারপারসনের কাছ থেকে বা বিএনপির কাছ থেকে এমন কোনো বক্তব্য তারা দিয়েছেন কিনা বা বলেছেন কিনা আপনার সাথে কথোপকথনে? মনি, যেটা হচ্ছে যে এখন তাদের প্রত্যাশা একটাই, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সুচিকিৎসা পেয়ে সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন, তেমনটা কিন্তু প্রত্যাশা করছেন। এমনকি দেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পুনর্জীবিত করতে কিন্তু তাকে আসতে হবে, এমন বক্তব্য কিন্তু আমরা জেনেছি। এছাড়াও তারা বলছেন যে দেশে আর যাতে কোনো ধরনের বৈষম্য কিংবা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয় দেশে, সেই বিষয়টা নিশ্চিত করবে। এমনকি জনগণের পাশে, গণতন্ত্র উদ্ধারে জনগণের পাশে কিন্তু থাকবেন, এমনটাই প্রত্যাশা করছেন। শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নয়, এর পাশাপাশি ছেলে তারেক রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান, তিনিও কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও কিন্তু তার কথাও কিন্তু উঠে এসেছে নেতাকর্মীদের মুখে। তারা বরাবরই বলে যাচ্ছেন যে নিশ্চয়ই, এবং সেই প্রত্যাশার জায়গা তাদের থাকবে, কারণ দীর্ঘ বছর পর বিএনপি নির্বাচনে যাবে, তাদের নেত্রী ক্ষমতায় আসবে বিএনপি এবং তাদের নেত্রী নির্বাচিত হবেন, সেই আশার জায়গা তো তাদের বটেই থাকবে। কাজেই তারা চাইবেন দ্রুততম সময় বেগম খালেদা জিয়া ফিরে আসুক, এটা নিশ্চয়ই সবার সাথে আমাদেরও প্রত্যাশা। আমাদের অতিথিরা আছেন, আমরা তাদের মাধ্যমে আরও কিছু কথা জানতে চাই এবং আরিফ নিশ্চয়ই আপনার কাছে আমরা পরবর্তীতে যাব। মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে আছেন। ডক্টর আসুজ্জামান রিপন যে কথাটা মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে 1-11 সময়ও আসলে একটা -2 না, ঠিক -1 ফর্মুলা চালু করার চেষ্টা করা হয়েছিল যাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এদেরকে বাদ দেওয়া যায়। এবং এখন যে পরিস্থিতি আসলে চলছে, অন্তর্বর্তী সরকারের সময়কাল চলছে, যদিও প্রেক্ষাপট ভিন্ন, তারপরেও একটা শঙ্কার জায়গা অনেকে প্রকাশ করার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়ার এই দেশ ত্যাগটা রাজনীতিতে নতুন কোনো নেতিবাচক জায়গা তৈরি করবে কিনা। মাহমুদুর রহমান মান্না। আমি দুঃখিত খুব, মানে আমাদের কি হয়েছে জানেন, আমরা খুব বেশি নেতিবাচক জিনিস খুঁজি বেশি, আর আমার মধ্যে কেন যেন এক ধরনের দুঃখবাদিতা বোধহয় কাজ করে। মানে আজকে বিশেষ করে আমি বলবো যে বিএনপির নেতাকর্মীদের তো ঈদ উৎসবের চাইতে বেশি ব্যাপার নিশ্চয়ই, কারণ তখন এরকম আছে, আমি তো ধরেন 2-3 বার দেখতে গেছি তাকে ইয়াতে এভার কেয়ারে, মানে সকালে দেখবেন বিকেলে পান কিনা ঠিক নেই, এরকম একটা অবস্থা চলছে, এবেলা ওবেলা চলে যায়।
এবং সরকার তাকে চিকিৎসার ব্যাপারে কোনো রকম উদ্যোগ নিচ্ছিলেন না, এবং তৎকালীন প্রধানমন্ত্রী খুব নির্দয়ভাবে বলছেন কই সকাল বিকালেই শুনি যে নাকি চলে যায়, কই যাইতো না, এরকম কথা পর্যন্ত বলেছিলেন। সেই তিনি মাঝে যে ওই জার্মান ডাক্তাররা, তার সাথে আমেরিকারও দুজন আসছিলেন সার্জন, তারা তারপর যতটুকু পেরেছেন সার্জারি করে যেটা করেছেন, উনি এখন জার্নি করবার উপযুক্ত হয়েছেন। মানে এটা একটা বিরাট আনন্দের বিষয় তাদের কাছে, আমি বলি সমগ্র দেশবাসীর কাছেও। কেন, বেগম জিয়া পরপর 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং কোনো রকম বড় অভিযোগ তো তার উপরে নাই। মানে ধরেন তারপর একটা আঙ্গুল তুলে যে কথা বলবে যে মানুষটা এই কাজ করেছে ভালো না, এরকমও খুব কম আছে। তো সেদিক থেকে উনি খুবই জনপ্রিয় একজন নেত্রী, সবাই তাকে পছন্দ করে। সেই মানুষ যিনি মরতে বসেছিলেন তিনি ফিরে এসেছেন এবং আরও সুস্থ হবার জন্য বিদেশের বাড়িতে চিকিৎসা করতে যাচ্ছেন, তখন এত ভয়টাই করবার দরকার নেই। গুড, অ্যাবসলিউটলি গুড যে উনি বাইরে যাচ্ছেন চিকিৎসা করে আবার ফিরে আসবেন, আমি এরকম প্রত্যাশাই করতে চাই। এবং ফিরে আসবেন যে সুস্থ হয়ে ফিরে আসবেন, জনগণের সেবায় আবার নিজেদের নিয়োগ করতে চেষ্টা করবেন। দেখেন একটা বিরাট পরিবর্তন হয়েছে, যে সময়ের কথা বলছে না 1/11, ওইটা একটা পরিবেশ, আর এখন একেবারে অ্যাবসলিউট একটা অন্য জিনিস। স্বৈরতন্ত্রের পরাজয় তো হয়েছেই, সেটা শুধু ফিজিক্যাল ডিফিট না, একটা নৈতিক পরাজয় হয়েছে। মানুষ স্বৈরতন্ত্রকে আবার দেখতে চায় না। আপনি কি মনে করেন, ধরেন উনি সুস্থ হয়ে 2 মাস পরে ফিরে আসতে চাইলেন, তাকে বলবে না তুমি আসতে পারো না, যে বলবে ও দেশে থাকতে পারবে নাকি? দেশে এই পরিস্থিতি কিন্তু নাই। মানে উনি বিএনপি করেন কি না করেন সেটা কথা না, সাধারণ মানুষ মনে করবে আসতে দেবে না, মানে এইটার জন্য তো আমরা এটা কেন তৈরি হয়েছে মাহমুদুর রহমান মান্না? অবশ্যই এখন কোনো সুযোগ নেই আজকে হয়তো এই আলোচনার। তৈরি হয়েছে এই কারণে, কারণ 5 আগস্টের পর অনেক মামলা উইথড্র হয়েছে, সবাই সুবিচারের জায়গায় আছেন, অনেক জায়গা অনেক শিথিল করা হয়েছে। কিন্তু যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও পর্যন্ত একটা অস্পষ্ট জায়গা রয়ে যায়, তখন মনে হয় যে আসলে এটা কোন দিকে যাবে। কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও 37টি মামলা হয়েছিল, তার অনেকগুলি মামলা এখনও পর্যন্ত আছে, কিন্তু এখনও আছে, সব মামলা এখনও পর্যন্ত উইথড্র হয়নি, আছে। সো মানে এই কারণেই মূলত ওই আশঙ্কার জায়গা তৈরি হয়, আপিলের জায়গা আছে, অনেকগুলি মামলা এরকম করে আছে, সেগুলো আছে। কিন্তু হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন নিশ্চয়ই যে তারেক রহমান সাহেবটা আরো কুইকলি করা হলো, আমি লিগ্যাল ইমপ্লিকেশনটা জানি না, কিন্তু আপনি কি মনে করেন, আমি আপনাকেই প্রশ্ন করছি, আপনি কি মনে করেন যে তাকে আসতে দেওয়া হবে না এই জন্য মামলাগুলো ঝুলিয়ে রাখা? নিশ্চয়ই না, এরকম করবার সুযোগ নেই, আমি তাই বলছি। এখন যদি ধরেন আবার একটা দুর্ঘটনা ঘটে যায় যে মানুষের অধিকার আবার হরণ হয়ে যায়, মানুষের অধিকার চলে যায়, আবার ধরেন একটা কোনো ব্ল্যাক রুল আসলো, সমস্ত মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সাসপেন্ড করা হলো, তখন একটা ভিন্ন বিষয়। তাছাড়া এরকম কোনো সুযোগ আছে আমি মনে করি না, এরকম কোনো সংশয় থাকবার দরকার নাই। আগেইন আমি বলছি, আপনার মাধ্যমে, আপনার টেলিভিশনের মাধ্যমে মানুষ আনন্দ করেন যে একটা বিরাট বিজয় আমরা অর্জন করেছি, তারই প্রকাশ এটা। এবং অনেক আন্দোলন করেছেন তারা, এবং এই মুক্তির জন্য, চিকিৎসার জন্য বিএনপি ভীষণ রকমের এটা চেয়েছেন যে তাদের নেত্রী সুস্থ হয়ে ফিরুক এবং উন্নত চিকিৎসা পাক। এবং আমাদের কনফিডেন্ট থাকা উচিত চিকিৎসা করে সুস্থ হয়ে উনি আবার ফিরে আসবেন। একদম। আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তিনি অবদান রাখুক। ডক্টর আসিফুজ্জামান রিপন, এই কথাটাই আসলে দরকার যে বিএনপি চেয়ারপারসন, যিনি আসলে খুবই আপোষহীন নেত্রী হিসাবে পরিচিত, তিনি মাটি কামড়ে সবসময় থেকেছেন, সকল অত্যাচার সহ্য করেছেন, কিন্তু দেশের মানুষের সাথে, নেতাকর্মীদের সাথে থেকেছেন। তিনি ফিরে আসবেন কবে আমরা এখনও পর্যন্ত কেউ স্পষ্ট নই। বিএনপির তরফ থেকে সেটা স্পষ্ট কিনা যে কতদিন লাগতে পারে তার চিকিৎসায়, এবং তিনি ফেরার সময় সবাই আশায় আছেন যে একই সাথে তিনি তার পুত্র তারেক রহমানকে নিয়ে ফিরবেন, সেই সুখবরও পাওয়ার সম্ভাবনার জায়গা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আপনার আজকের আলোচনা, প্রবাবলি আপনার স্ক্রলে কি এটাই কি আলোচনার বিষয়বস্তু আজকে? এটাই যে রাজনীতিতে কোনো সংকট, খালেদা জিয়ার দেশ ত্যাগে বিএনপি কি সংকটে পড়বে, এটাই কি আপনার আলোচনার বিষয়বস্তু? যদি তাই হয়ে থাকে, আমি আপনাকে একেবারেই মান্না ভাই যে স্পিরিট, উনি যেইভাবে কথা বলেছেন সেই স্পিরিটে আমি কথা বলতে চাই। এই শিরোনামের কোনোই সংখ্যা নেই। 1 বছর উনি দেশ ত্যাগ করেননি। ব্যাকরণগতভাবে আপনি যে শব্দটি এখানে লিখেছেন আপনারা, উনি দেশ ত্যাগ করেন, উনি চিকিৎসার জন্য বিদেশ গমন করছেন, এই তো। দেশ ত্যাগ করেন, ত্যাগ জিনিসটা অন্য জিনিস।
একটা বিশেষ পরিস্থিতিতে দেশ ত্যাগ করতে হয়, দেশ ত্যাগে বাধ্য হয় বাধ্য হয়, মানুষ। হ্যাঁ। আচ্ছা, আর উনি চিকিৎসার উদ্দেশ্যে, সুচিকিৎসার উদ্দেশ্যে তিনি বিদেশ গমন করছেন। তো সুতরাং এটা তো বিএনপির জন্য একটা আনন্দের বিষয়। মান্না ভাই যেটা বললেন, কোটি কোটি কর্মী এরকম একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছেন যে কবে নেত্রী যাবেন, যেটা মান্না ভাই যেটা বলছেন যে এই মানে শারীরিক অবস্থা এমন যে এই চলে যাচ্ছে, এই থাকছেন, মানে একেবারে একটা অস্থিতিশীল অবস্থা ছিল ওনার শারীরিক অবস্থাটা। রাত 3টা সাড়ে 3টার সময় হঠাৎ করে বাসা থেকে ওনাকে আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তো এখন আপনি দেখেন তো কত ঘন্টা ধরে এয়ারপোর্ট তিনি যেতে হচ্ছে। শুধুমাত্র এই যে মানে আপনার জনগণের উৎসুক জনগণের চাপে তিনি এখন পর্যন্ত এয়ারপোর্টটি পৌঁছতে পারেননি, এবং এই পরিস্থিতিটা তিনি সাস্টেইন করছেন। মানে একটা ডিসকমফোর্ট তো থাকার কথা, কি মান্না ভাই? অবশ্যই। তো ডেসপাইট দ্যাট আই থিঙ্ক আমি ওনার যে যে চেহারাটা দেখছি, যে প্রতিক্রিয়াটা দেখছি, তার মধ্যে এক ধরনের মানে একটা আনন্দ আছে, আনন্দ আছে। Exactly. জি। তো সুতরাং এই ধরনের আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ডিবিসি যে শিরোনাম করেছে আজকে আলোচনার, এই ধরনের কোনো শঙ্কা নাই। বিএনপির মধ্যে কিছুই নেই। বরং রেদার মান্না ভাই যেটা বলেছেন, আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের যে লক্ষ্য, যে সংগ্রাম, যে কর্মসূচি আমাদের, সেখানে তিনি একটা বড় মাপের অবদান রাখতে সক্ষম হবেন বলে আমরা প্রত্যাশা করছি। একইভাবে বলতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এখনো বিদেশে আছেন, সেটা ওয়ান অফ দ্য রিজন, সেটা হচ্ছে যে আপনার শুধু মামলাগত কারণে না, যে আমাদের নেত্রী চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া হবে, সেটাও দেখভাল করা, তদারক করাটাও তার একটা দায়িত্বের মধ্যে পড়ে ছেলে হিসেবে। সেটার জন্য ওয়ান অফ দ্য রিজন হচ্ছে তার মানে লন্ডনে অবস্থান করা। তো সুতরাং ম্যাডাম, আমরা আশা করছি ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে ফিরবেন, এবং সাথে নিঃসন্দেহে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ফিরে আসবেন। এটা তো ঠিক মানে বিষয়টি এরকম না যে উনি একটা আন্তর্জাতিক কোনো ম্যাচ দেখতে গেলেন, এই ম্যাচটি আগামী জানুয়ারির 27 তারিখে শেষ হয়ে যাবে, উনি 28 তারিখে ফ্লাইট ধরে চলে যাবেন, বিষয়টা তা না। উনি এখন পর্যন্ত ঢাকা বিমানবন্দরই ত্যাগ করেননি। প্লেনে উঠবেন, তারপর ওখান থেকে সরাসরি ওনাকে হসপিটালে নেওয়া হবে, লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, সেখানে উনি চিকিৎসা যাবেন, ডাক্তার ওনাকে দেখবেন, একটা প্রক্রিয়ার ব্যাপার আছে। তো সুতরাং এটা উইদাউট মানে আপনার কি বলে অবজারভেশন অফ দ্য ডক্টরস, তারা এটাকে না দেখে আমি আপনি রাজনীতির মহল থেকে আমরা কেউ বলতে পারবো না কবে ফিরবেন। হ্যাঁ, এটা একমাত্র ওনার ডাক্তারই বলতে পারবেন, যেটা কি জানুয়ারিতে ফিরতে পারবেন, এটা কি ফেব্রুয়ারিতে ফিরবেন, দ্যাটস ইট। সেটা আমরা ডাক্তারদের পার্টে ছেড়ে দিই। আমি যে জিনিসটি আপনার আলোচনার জন্য আনতে চাই, আমার কাছে দুটো অনুভূতি হলো। একটা হচ্ছে আমি শারীরিক কারণে আমি প্রচণ্ড অসুস্থ, জ্বর নিয়ে আছি, এই জন্য আমি আজকের এই মহেন্দ্রক্ষণে আমি নিজেকে সম্পৃক্ত রাখতে পারিনি। আমার জন্য কিন্তু আছেন তো আপনি কোনো না কোনো কাইন্ড অফ অ্যাটলিস্ট কোনো না কোনো ভাবে থাকা, সেটা হলো আমার কাছে যেটা এই দৃশ্যটি দেখে, জনগণ উচ্ছ্বাস দেখে আমার যেটা মনে হলো, একজন মানুষ আপনার স্কলের ভাষায় দেশ ত্যাগ করছেন, যেটা আমি মনে করি না। আমি মনে করি উনি উন্নত চিকিৎসার জন্য উনি বিদেশ গমন করছেন, সাময়িকভাবে দেশের মানুষকে ছেড়ে যাচ্ছেন। এখানে লাখো মানুষ ওনাকে অভিনন্দনে সিক্ত করছেন, শুভেচ্ছায় সিক্ত করছেন, তার জন্য প্রার্থনা করছেন। এই শীতের রাতে, কনকনে শীতের রাতে, শীতকে উপেক্ষা করে দিয়ে তারা সেখানে দাঁড়িয়ে আছেন। আমার মতো অসুস্থ মানুষের পক্ষে সামিল হওয়া সম্ভব এর জন্য আজকের এটার জন্য আমার একটা দুঃখবোধ থেকে গেল যে এরকম একটি ঐতিহাসিক মুহূর্তে আমি নিজেকে সংযুক্ত রাখতে পারি না। নিশ্চয়ই তিনি যখন ফিরবেন নিশ্চয়ই আপনি তখন ওখানে থাকবেন। এটা হচ্ছে একজন নেত্রীর বেলায় ঘটেছে। আমরা যদি 5ই আগস্টের কথা চিন্তা করি, আরেকজন নেত্রীর বেলায় কি ঘটেছে, আমি ঠিক তার শেখ হাসিনার ক্যাবিনেটের একজন সহকর্মী, আওয়ামী লীগের একজন নেতাও নিশ্চয়ই, কারণ একেবারেই তো মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ছেলে সোহেল তাজ, তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন যে শেখ হাসিনাকে জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে। শব্দটা খেয়াল করবেন, এটা বিএনপির বক্তব্য না, এটা আপনার নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান সাহেবের বক্তব্য না, আমরা কিন্তু বলিনি। তার দলের তার সাবেক এক সহকর্মী সোহেল তাজ ফেসবুকে লিখেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ ঝেঁটিয়ে বিদায় করেছে। একজনকে 5ই আগস্টে ঝেঁটিয়ে বিদায় করলো, আরেকজন মানুষকে তিনিও তার দলের নেত্রী ছিলেন, আরেক দলের নেত্রী অর্থাৎ আমার দলের নেত্রীকে লাখো মানুষ অভিনন্দনে শুভেচ্ছায় সিক্ত করছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু লিডার্স।
বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে পার্থক্যটা শুধু মানে এই দুটো ঘটনার মধ্যে আপনি মানে দেখতে পারেন। তো যাই হোক, আজকে কিন্তু 7ই জানুয়ারি, তাই না মান্না ভাই? হ্যাঁ, বাংলাদেশে একটা কলঙ্কিত নির্বাচনের বার্ষিকীও তাই। এই 7ই জানুয়ারির আমিডামি নির্বাচন করে দিয়ে, অনেকে বলতে চান 24শে 7ই জানুয়ারি আমিডামি নির্বাচন করে শেখ হাসিনা শেষ হয়ে গেল। না, শেখ হাসিনার পতন শুরু হয়ে গেছিল 14 সাল থেকে, যখন তিনি একতরফা নির্বাচন করেছিলেন। যখন মান্না ভাইরা আমরা সবাই যে নির্বাচনটা বর্জন করলাম, উনি নিজে নিশ্চিত ছিলেন না। উনি ক্ষমতায় থাকার জন্য 153টি আসন সিকিউর করেছিলেন, যাতে আনকনটেস্টেড অবস্থায় যাতে মানে সংসদটা তিনি রক্ষা করতে পারেন, অর্থাৎ ভোটের আগেই সরকারে থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেছিলেন। সেদিন থেকেই কিন্তু তার বলা যেতে পারে তার পতনের দিনক্ষণ শুরু হওয়া। তারপরে 18 নির্বাচন, রাতের নির্বাচন। আপনারা যারা নিজেদেরকে গণমাধ্যম কর্মী বলতে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, শব্দটির প্রতি অনেক মায়া, আপনাদের ভালোবাসা, আপনাদের চ্যানেল মানে আপনার মানে আমি আপনার চ্যানেলের কথা বলছি, সামগ্রিকভাবে বলেছেন, হ্যাঁ, যারা এটা বলেন তারা কেউই কিন্তু বাংলাদেশে রাতের ভোট হয়ে গিয়েছিল এটা কেউ আপনারা বলতে পারেননি। এবং আপনারা প্রচণ্ডভাবে এটা কেউ কেউ মানে আপত্তিও জানাতেন, কারণ আপত্তি না জানলে ওখানকার লোকেরা, তাদের প্রেসিংয়ের লোকেরা ভীষণ মাইন্ড করতো। কিন্তু আবার এই সংবাদটি আবার বিবিসি প্রচার করে দেখিয়ে দিল কিভাবে দিনের ভোটটা রাতে হয়েছিল। এবং এইটা নিয়ে কিন্তু ডক্টর আসুজ্জামান রিপন আমাদের মিডিয়াতেই প্রচুর আলোচনা হয়েছে, আমরাই আলোচনা করেছি। আপনি যদি চান আমরা সেই ভিডিওর লিংক আপনাকে দিতে পারি, কারণ মানুষ আমরা হচ্ছে জনগণ ভুলে যাই যে কোথায় কোথায় কেমন করে আলোচনা হয়। আমাদের কাছে নিশ্চয়ই আপনি সেটা আবারও দেখলে আপনার মনে করতে পারবেন যে আসলে মিডিয়াতে অনেকবার আলোচনা হয়েছে এই ঘটনা নিয়ে। আমি আসছি মানে এগুলো তো আজকে 7ই জানুয়ারি, এই প্রসঙ্গে কথাগুলো বলতে চাই। আমরা তো এটাও দেখেছি যে আপনার যখন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করতেন, 7ই জানুয়ারি বার্ষিকী উপলক্ষে আলোচনাটা করছি, এটা একটা বিষয়বস্তু বটে আজকে খুবই প্রাসঙ্গিক। আমরা দেখতাম কিভাবে প্রধানমন্ত্রীকে তেলবাজি করা হতো, প্রধানমন্ত্রী কিভাবে উচ্ছ্বসিত হতেন এই তেলে, তো এই তেলে তৈলাক্ত হয়ে যেতেন তিনি। হ্যাঁ, তো আমরা তৈলাক্ত প্রধানমন্ত্রী দেখেছি, তেল মর্দনকারী সাংবাদিক দেখেছি, মিডিয়া দেখেছি, করে যে যার মতো ধান্দা আঁকে গুছানো। আমরা অবশ্যই আর দেখতে চাই না ডক্টর আসুজ্জামান রিপন, না দেখতে চাই না, আমরা দেখছিও না। যেমন মনে করি, আমি বলতে চাই, বলতে কোনো দ্বিধা নেই, এটা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে। যেমন আমাদের একজন বন্ধু, আমাকে 2 সেকেন্ড দেন। এই যে আমাদের একজন বন্ধু নিউজের এডিটর নুরুল কবির, তিনি একটা ইন্টারভিউ করলেন প্রধান উপদেষ্টাকে, এই মাত্রায় এই ভাষায় হেড অফ দ্য গভর্নমেন্টকে কোনো সাংবাদিক ইন্টারভিউ করতে পেরেছেন বাংলাদেশের? না। আবার এই মাত্রায় কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট কোনো সাংবাদিকের মুখোমুখি প্রশ্ন উত্তর দিয়েছেন? না। দুজনেই দুজনের জায়গা থেকে একটা বিরল ঘটনা ঘটিয়েছেন। এই জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমরা অভিনন্দন জানাতে চাই, এবং আমরা আশা করি পরবর্তী সরকার প্রধানরাও এভাবে অকপটে নিশ্চয়, এবং আমাদের জায়গা থেকে সেটা থাকবে যে সাংবাদিকতা সাহসিকতার সাথে করার জন্য সুযোগ আমাদের সবার জন্য তৈরি হবে। মাহমুদুর রহমান মান্না, যে প্রসঙ্গটাতে আসি সেটি হচ্ছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এই দেশে চলছে, নির্বাচনকে ঘিরে বিএনপির একটা জায়গা তৈরি হয়েছে, কারণ শুরু থেকে দ্রুততম সময়ের জন্য নির্বাচন যাচ্ছে, এবং সেই দ্রুততম সময়ের নির্বাচনের আপনারাও নিশ্চয়ই সেটা সমর্থন দেন, এবং এই বছরের মধ্যে সেই নির্বাচনটা হওয়ার ক্ষেত্রে সবাই একেবারেই ঐক্যবদ্ধ একটা অবস্থানের জায়গা দেখছি। বিএনপির এখন যে পরিস্থিতি, বেগম খালেদা জিয়া আজকে যাওয়ার সাথে সাথে এবং তার ফিরে আসা, আবার দলের সবার সাথে বসা, নির্বাচনের প্রস্তুতি নেওয়া, এই সকল কিছু করে এই বছরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করা বিএনপির জন্য কতটা সহজ হবে, এবং সেটি খুব সহজে করা যাবে কিনা? প্রথমে আপনাকে বলি, মাঝে মাঝে হয় কি জানেন, আমরা ছোট ছোট দল তো, ছোট মানে বিএনপির তুলনায় আওয়ামী লীগের তুলনায় ছোট ছিলাম তো, এই জন্য আমাদের কথা ঠিক মতো শোনেন না, আমাদেরকে ঠিক মতো দেখেন না। প্রথম হচ্ছে দ্রুততম সময় নির্বাচনের দাবি আমি কখনো করিনি। দ্রুততম বলতে এটার কোনো মিনিং কি আছে এটাই তো আমি মনে করি। বরঞ্চ আমি প্রায় সব সময় বলেছি, আপনাদের এখানেও বলেছি, সরকার পতনের পরপরে যখন বিএনপি বিরাট সমাবেশ করে পার্টি অফিসের সামনে বলল 3 বর্ষের মধ্যে নির্বাচন দিতে হবে, নীরবে নিঃশব্দে জনগণ সেটা প্রত্যাখ্যান করেছিল, আমার স্টাডিতেই। এবং বিএনপি খুব শীঘ্রই ব্যাপারটা বুঝতে পেরেছিল, বুঝে তারা বলেছে তারপরে যে না 6 মাসের মধ্যে দেন, মানুষ তাও পছন্দ করেনি। তখন বিএনপি আবার তাদের কথা রিভাইজ করেছে, করে বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেন। দিস টাইম মানুষ মনে করি হ্যাঁ যৌক্তিক সময় কথা তো ঠিক আছে, এবং এটা এইখানেই ছিল।
পরে যে কথাটা এখন আপনি বললেন সেটা সম্পর্কে একটু বলি। আজকে লিয়াজো কমিটি আমাদের তো এখনও আছে, যদিও স্বৈরাচারের পতন হয়েছে, সেই অর্থে যুগপৎ আন্দোলন এখন আর নাই, সরকার পতনের আন্দোলন তো নাই, কিন্তু আমরা একসাথে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম। যদিও বিএনপি এখন 1 লাখ বলে যে আমরাই করেছিলাম, মানে তারাই করেছিল এরকম, হ্যাঁ বলেছে। আমি বসে বসে শুনেছি যে নিজেই বলেছেন যে আমার সবাই সাহেবের কথা বলছি, যেদিন প্রেজেন্ট করা হয়েছে সেদিন কি ল্যাঙ্গুয়েজে বলেছে, প্রত্যেকে নিউজ হয়েছে, দেখেন ওই বিতর্ক আমি করছি না, বললো তারা তো ছিলই, তারা তো করেছে, তারা মেজর পলিটিক্যাল পার্টি, এরকম একটা কথা বললে খুব যে একটা মানে অপরাধ দিচ্ছি তা দিচ্ছি না, তবে এটা আমরা সবাই মিলে করেছিলাম। আমরা আগে 14 দফা দিয়েছিলাম, তারপরে এইটা দিয়ে আমরা মনে করি আরও সামনের দিকে আমরা যেতে পারবো, কাজেই তাদেরকে সাথ ছেড়ে দিচ্ছি না, সামনে আরও যাওয়ার চিন্তা আমাদের মধ্যে আছে। তো যোগাযোগ হয়, সেই হিসেবে লিয়াজো কমিটিও মাঝে মাঝে কথাবার্তা বলে। লিয়াজো কমিটির 2 জন নেতা আমাকে আজকে ফোনে বলেছেন এই কথা যেটা আপনি বললেন, এই বছরের মধ্যে নির্বাচন করবার ব্যাপারে আমরা সবাই মিলে একটা আন্দোলনের কর্মসূচির কথা ভাববো। এটা উনি বলেছেন, আমি লাউডলি নিয়েছি, এটা গভীরভাবে আমি, আমার দল, আমার জোট গণতন্ত্র মঞ্চ ভাবিনি। বসবার কথা বলেছেন ওরা, খুবই ভালো অ্যাপ্রোচ করেছেন, আমরা বসবো, তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আমরা আমাদের চিন্তার কথা বলবো। এখনই আমি এই কথা বলছি না যে আমরা এই বছরের মধ্যেই চাই বা চাই না, তাও বলছি না, আমাদের নিজেদের মধ্যে এই নিয়ে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। কিন্তু আমি এই একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, তা হলো যে আমি কিন্তু মনে করি যে অনেকেই হয়তো এরকম করে বলবেন যে 20 দিনের আন্দোলনেই সব কিছু পরিবর্তন হয়েছে, এরকম নয়। 20 দিনটা স্ট্রাইকিং ডেজ ছিল, ওই আঘাতেই সরকার পড়ে গেছে, এরকমও আমি মানছি, কিন্তু আন্দোলনটা 15 বছর ধরেই হয়েছে। আর এই 15 বছর ধরে যে নেতৃত্ব গড়ে উঠেছে, 15 দলে মানুষ সেটাকে, 15 দিনে মানুষ সেটাকে পরিবর্তন করে নতুন নেতৃত্বের জায়গায় চলে যাবে, এরকম ভাববার কারণ নাই। প্রায়ই বলি আমি, মিশরে মুসলিম ব্রাদারহুডকে ব্যান করে দেওয়া হয়েছিল 50 বছর পরে যে নির্বাচন হয়েছিল, মুসলিম ব্রাদারহুড যাদেরকে সাপোর্ট করেছিল সেই পার্টি নির্বাচনে জিতেছে। আজ থেকে যদি 2 বছর 3 বছর পরেও ভোট হয়, অনেকে বলেন যত দিন যাবে বিএনপির পপুলারিটি কমে যাবে, বিএনপি হয়তো ভোটে ভালো করবে না, কিন্তু বিএনপির বরঞ্চ পারবার কথা ছিল যে আজকে সমগ্র রাজনীতির ব্যাপারে কেন্দ্রবিন্দুতে তারা পরিচালিকা শক্তি হিসেবে তাদের থাকবার কথা ছিল, তারা নাই, সাইড লাইনে গেছে। কেন? এটা বিএনপি নিজেরা বুঝুক, কিন্তু আমি মনে করি এখনও বিএনপি যদি যথাযথ ভূমিকা পালন করে, তাহলে তারা সেই নেতৃত্ব, নিয়ন্ত্রক, পরিচালক যাই বলেন, সেই ভূমিকায় তারা আসতে পারে, আগামী নির্বাচনেও তারা ভালো করতে পারে। যেই নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলার মানুষ দেখছে, সেটা বিএনপির মাধ্যমে দেখতে পারবে না কেন, যদি বিএনপি তাদেরকে সে স্বপ্ন দেখাতে পারে। আর যদি দেখাতে না পারে, তাহলে সেটা বিএনপির ব্যর্থতা। আমি মনে করি বিএনপি এতগুলো বছর ধরে যে রাজনীতি আন্দোলন করেছে, তাদের মধ্যে সেই রকম অভিজ্ঞ লোক আছে, তারা চাইলে এইরকম একটা পরিবর্তনের পথে এই জাতিকে নিয়ে যেতে পারবেন, সবার সাথে নিয়ে। কাজেই তাদেরকে হারাবার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই, তাদের এরকম আকাঙ্ক্ষা করবার কোনো, মানে এরকম আশঙ্কা করবার কোনো কারণ নেই যে আমাদের নেত্রী ফিরতে পারেন কিনা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ফিরতে পারেন কিনা, আমাদের বাদ দেওয়া হয় কিনা, ভোটে আমরা খারাপ করতে পারি কিনা। হোয়াই দ্যাট? বিএনপির এখন কনফিডেন্ট হওয়া উচিত যে আমরা জিতেছি, আমরা একটা ছোট বা আংশিক বিজয় অর্জন করেছি, বৃহত্তর বা পূর্ণাঙ্গ বিজয় আমরাই করতে পারবো, এই কনফিডেন্স নিয়ে তারা যেতে পারে। এবং খালেদা জিয়ার এই বিদেশে চিকিৎসা বিএনপির আন্দোলনের অন্যতম তাদের দাবির জায়গা ছিল, এবং সেটা তারা এখন সেই দাবি পূরণ করছেন, এবং আজকে বিএনপি চেয়ারপারসন যাচ্ছেন, শেষ পর্যন্ত বিদেশ যাচ্ছেন তার চিকিৎসার জন্য। এবং আমাদের সহকর্মীরা সেই খবর জানাচ্ছিলেন 10টার সময় তার বিমান তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি যাওয়ার কথা, এখন 10:30 বেজে গেছে, এখনও পর্যন্ত বিমানবন্দরে পৌঁছাতে পারেনি বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি। আমাদের সহকর্মী আছেন ইকবাল অনিক বিমানবন্দরে, আমরা একটু তার কাছে থেকে ছোট্ট করে খবরটা নিতে চাই অতিথিদের কাছে অনুমতি নিয়ে। ইকবাল অনিক, ঠিক কতক্ষণ লাগতে পারে আর বিমানবন্দরে বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি পৌঁছাতে?
উনি বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহরটি এই এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছে। আপনি জানেন যে হচ্ছে আজকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হচ্ছে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। সেটির কিন্তু ফ্লাইটের টাইম ছিল রাত 10টায়। সেটি কিন্তু যেহেতু হচ্ছে আপনার তার গাড়িবহরটি আসতে দেরি করছে, সেক্ষেত্রে তার ফ্লাইটের শিডিউল কিন্তু একটু দেরি হচ্ছে এবং তিনি কিন্তু বনানী কার্যালয় থেকে যখন রওনা হয়েছিলেন ঠিক 8:20 মিনিটের দিকে প্রায় তিনি গুলশানের যে বাসভবন রয়েছে সেখান থেকে রওনা হয়েছেন। এখন প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তার গাড়িবহর এয়ারপোর্টে এসে পৌঁছায়নি। কারণ হচ্ছে এই গুলশান থেকে এয়ারপোর্ট আসার পথে যে নেতাকর্মীরা, দলীয় যে নেতাকর্মীরা রাস্তার 2 ধারে অপেক্ষা করছেন তাদের নেত্রীকে দেখার জন্য এবং নেত্রীর সুস্থতা কামনা করার জন্য। তো এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকার চিত্র যদি আপনাকে দেখাই, তো সেক্ষেত্রে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি অবস্থান, বেগম জিয়া আসবেন এবং ভিতরে তার গাড়িবহর ভিতরে প্রবেশ করবে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আর হয়তোবা আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে বহনকারী যে গাড়িবহরটি রয়েছে সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের 8 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করবে। বিকেল থেকেই কিন্তু আমরা এয়ারপোর্টের আশপাশ এলাকায় দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি অবস্থান। এখন এই যে নিরাপত্তা বেষ্টনীতে এই এয়ারপোর্টের চারদিক ভরপুর থাকলেও এবং এই যে সন্ধ্যা নাগাতে হচ্ছে এয়ারপোর্ট এলাকায় কিন্তু দেখা গেছে যে হচ্ছে দলীয় নেতাকর্মীরা কিন্তু এয়ারপোর্টে ভিড় জমান এবং তারা উৎসুকভাবে দাঁড়িয়ে আছেন তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য এবং তারা সবাই এখানে বলছেন যে তাদের নেত্রী উন্নত চিকিৎসা নেয়ার জন্য দেশে যাচ্ছেন, তার জন্য দোয়া করছেন এবং তিনি যাতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে এবং রাষ্ট্র ক্ষমতায় আবারও দায়িত্ব নিয়ে তাদের যে চাওয়া পাওয়া এবং দেশবাসীর যে চাওয়া আছে সেটি যাতে পূরণ করতে পারেন। এখানে যা আমরা কথা বলেছি, এখানে যারা আছেন তারা বলছেন যে দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদের কারণে সবচেয়ে বড় নির্যাতিত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তো এই যে বিষয়গুলো অনেকগুলো তারা দাবি করছেন যে ফ্যাসিস্ট যাতে এই বাংলাদেশে আর ফ্যাসিস্টের কোনো জন্ম না হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই দাবিটিও করছেন। আর একটু যদি তথ্য দিয়ে রাখি যে বিকেলের পর থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়াকড়ি অবস্থান সেটি কিন্তু আরও বাড়ানো হয়েছে, যেহেতু গাড়িবহরটি খুব কাছাকাছি চলে এসেছে এবং যেহেতু দলীয় নেতাকর্মীদের কারণে যে তারা রাস্তায় ধীর গতিতে এই গাড়িবহরটি আসছে, সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আরও তার হয়তো বা আরও 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেট আছে সেখানে। আরেকটি বিষয় যে এখানে কিন্তু বিএনপি সিনিয়র নেতাকর্মীরা তারা কিন্তু তার যে চেয়ারপারসনের যে ইমিগ্রেশনের যে কাজকর্ম ফর্মালিটিসগুলো আছে সেগুলো কিন্তু তারা অলরেডি করে ফেলেছেন যাতে এদের দ্রুত সময়ের মধ্যে সব কিছু হয়ে যায়। এবং যতটুকু তথ্য আছে যে গতকালকে কিন্তু কাতার থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্স কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। সেই বিমানটিতেই কিন্তু অ্যাম্বুলেন্সটিতেই কিন্তু হচ্ছে বেগম খালেদা জিয়া যাওয়ার কথা এবং পৌঁছানোর পর নিশ্চয়ই আনুষ্ঠানিকতা শেষে তিনি রওনা হবেন। যেহেতু কিছুক্ষণের মধ্যেই তার পৌঁছানোর কথা বিমানবন্দরে, অনেক আমরা আবারও আপনার কাছে আসতে চাই, তখন নিশ্চয়ই জানতে পারবো এবং আরেক ঝলক আমরা নিশ্চয়ই বেগম খালেদা জিয়াকে দেখতে পারবো তার চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার আগে, তখন আবারও আপনার সাথে আমাদের কথা হবে। অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী ছিলেন, খবর জানাচ্ছিলেন এখনো পর্যন্ত বিমানবন্দরে পৌঁছতে পারেনি বেগম খালেদা জিয়ার গাড়ি, তবে কিছুক্ষণের মধ্যে পৌঁছবে বলে আশা করছেন তারা। আমরাও সেই আশায় বসে আছি। আমরা এই ফাঁকে আমাদের অতিথিদের সাথে বাকি আলাপ সেরে নিতে চাই। ডক্টর আসাদুজ্জামান রিপন, মাহমুদুর রহমান মান্না আসলে বলছিলেন যে বিএনপির এখানে কোনো শঙ্কিত হওয়ার কিছু নেই, আশঙ্কার কিছু নাই যে তাদের ভোট কমে যেতে পারে, দেরি হলে তাদের ভোটের জায়গা কমতে পারে বা তাদের শীর্ষ নেতারা দেশে ফেরার জন্য আসার ক্ষেত্রে সংকট তৈরি হতে পারে কিনা, এসব প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে তৈরি হতে পারে। কিন্তু বিএনপি সবচেয়ে বড় ভাগিদার নির্বাচনে মানে জয়ী হওয়ার ক্ষেত্রে বিএনপির আসলে কোনো আশঙ্কার জায়গা এই মুহূর্তে কাজ করে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আগে বলেছে যে -2 এই সমস্ত কোনো বিষয় না, দ্যাট চ্যাপ্টার ইজ গন। যে রাজনৈতিক দলটি জনগণের ক্ষমতার উপর নির্ভর করে সেই দলটির হারাবার কিছু থাকে না। যারা মনে করেন যে দিল্লি আছে আমরা আছি দিল্লি আছে, এটা তো তাদের পার্টির সেক্রেটারি, আওয়ামী লীগের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি বলতেন। তো দিল্লি আছে আমরা আছি, দিল্লি নাই আমরা নাই, এখন তাদেরকে দিল্লিতেই আশ্রয় নিতে হয়েছে।
আমাদের তো আমরা তো মনে করি না যে যে মানে দিল্লি আছে আমরা আছি, তো ওয়াশিংটন আছে আমরা আছি, বা বেইজিং আছে আমরা আছি, এটা আমরা মনে করি না। আমরা মনে করি জনগণ আছে তো আমরা আছি তো জনগণ আছে। দ্যাট ইজ আওয়ার স্পিরিট। যেহেতু আমরা জনগণের উপর নির্ভর করি, এই জনগণের উপর নির্ভর করার কারণেই কিন্তু আমাদেরকে মানে এই বিগত সরকার তো আমাদের দলকে ভেঙে টুকরো করার তো বহুত চেষ্টা ছিল, তো সেটা হয়নি। কারণটা কি? বিকজ জনগণ সরকারের ওই উদ্যোগটাকে সমর্থন করতো না এবং জনগণ আমাদের অবস্থানটাকে সমর্থন করতো, তাই না? তো সেজন্য আমাদের এই ধরনের আশঙ্কার কোনো কারণ না, কেন আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে। মান্না ভাইকে যে কথাটি বলতে চাই, আমাদের এই যে 31 দফাটা আপনারাই বানিয়েছেন, সব মানে সমমনা রাজনৈতিক দলগুলো যারা আমরা একসাথে আপনারা আন্দোলন করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনাদের সবাইকে নিয়ে আপনারা সবাই মিলেই 31 দফা বানিয়েছেন। এটা আমরা এই সেন্টিমেন্টে আমরা ক্যারি করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 10 দফা ঘোষণা করেছিলেন, এরপরে এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম। কিন্তু 31 দফাটা যেটা এখন যে রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য যে 31 দফাটা ঘোষিত হয়েছে, সেটা তো আপনারা সবাই মিলেই করেছেন। এটা আমরা মনে করি না যে এটা মানে আলাদা কিছু ছিল, আমরা এন্ডোর্স করি, আপনারা এন্ডোর্স করেন, সবাই মিলিত এটা করেছেন। এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু একটা কথা বলেছেন যে 31 দফার বাইরে গিয়েও যদি আরও কিছু সংস্কারের প্রশ্ন থাকে সেটাও তো বিএনপি করার জন্য রাজি আছে। যেমন আজকের ঘটনায় যদি বলি যে শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি নিয়ে, তার বাড়ি কেলেঙ্কারি নিয়ে যে কথাটা উঠলো, সেটা এখন একটা ইনভেস্টিগেশন করতে যাচ্ছে ওদের দেশের প্রাইম মিনিস্টার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার করতে যাচ্ছেন। কোনটার ভিত্তিতে? মিনিস্ট্রিয়াল কোড, একজন মন্ত্রীর আচরণ কি হওয়া উচিত, মন্ত্রী কিভাবে জবাবদিহি থাকবে, ওটা বিলেতের গণতন্ত্রে সেভাবে আছে, ওয়েস্টমিনিস্টারে এইটা আছে। আমার দেশে তো 54 বছরে পার্লামেন্টের মেম্বারদের জন্য একটা এথিক্স কমিটি ছিল না, আনফর্চুনেটলি। আমরা যে গণতন্ত্র বলি, আমি জানি না যে আমাদের নির্বাচনী সংস্কার যারা করছেন নির্বাচনী ব্যবস্থায়, সেখানে পার্লামেন্টের মেম্বারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য কোনো এথিক্স কমিটির বিধান তারা রাখছেন কিনা, আমি জানি না। আমি জানি না যে আমাদের মানে বিগত সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 200-300 বাড়ির খবর আমরা পেলাম না, পেয়েছি তো। এবং তিনি মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে তো বিলেতের পত্রপত্রে নানান ধরনের পত্রিকা চলে আসলো, তার বাড়ির খোঁজ খবর সব হোল্ডিং নাম্বারটা সবই পাওয়া গেল। এই যে মিনিস্টারদের জন্য যেটা কন্ডাক্ট একটা কোড থাকার কথা, তো এটা তো আমাদের দেশে ছিল না। এখন তো আমাদের ভাবনার মানে এটা 31 দফায় নাই আমি জানি, কিন্তু 31 দফার পরে যদি আরেকটা দফা যদি কেউ ভাবেন, যদি বলেন যে না ভবিষ্যতে সরকারদেরকে জবাবদিহি করার জন্য তাদের আচরণের ব্যাপারে একটা কোড থাকতে হবে, হোয়াটস রং? আমি তো আমরা মনে করি সেটা তো মান্না ভাই, সেটাও তো যুক্ত হতে পারে, তাই না? এই জাতীয় যাবতীয় রাষ্ট্র সংস্কারের কথা বলি আমরা, রাষ্ট্র বিনির্মাণের কথা বলি, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, জবাবদিহি সরকারের কথা বলি। মান্না ভাই একটা কথা বলেছেন, এটা আমরা ধারণ করি। সেটা কি? এই 5ই আগস্টের মধ্যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখে। তো নতুন বাংলাদেশের স্বপ্ন যখন মানুষ দেখে, তো নতুন স্বপ্নের আকাঙ্ক্ষা কিছু থাকবে না? সেই আকাঙ্ক্ষাগুলো তো এইগুলো স্বৈরাত মানে গণ অভ্যুত্থানটা কেন হয়? একটা প্রচলিত ব্যবস্থা অথবা একটা দুরাচারী ব্যবস্থা, সেখানে যে দুরাচারী ব্যবস্থাটা কায়েম করেছিলেন 15 বছর ধরে, সেই দুরাচারী ব্যবস্থাকে হঠাৎ জনগণ সংবিধানের তোয়াক্কা করেনি, আইনের তোয়াক্কা করেনি। গণভবনটা যখন অকুপাই করলো, আমি কথাটা বলতে চাই, ওয়াল স্ট্রিট অকুপাই একটা মুভমেন্ট হয়েছিল আমেরিকায়, সেখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ অকুপাই ওয়াল স্ট্রিটে একটা মুভমেন্ট করেছিল। বাংলাদেশের জনগণ উই হ্যাড এ গণভবন, আমাদের একটা গণভবন ছিল রাষ্ট্রের। সেই গণভবনটা কখনই গণভবন ছিল না। ওই গণভবনে বসবাস করতে একটা ফ্যাসিস্ট, ওই গণভবনে বসবাস করতে একটা ভোটচোর, ওই গণভবনে বসবাস করতে বাংলার সম্পদ পাচারকারী, এরা বসবাস। আজকে না, আমি বলছি ওই 5ই আগস্টেই, একমাত্র 5ই আগস্টে গণভবনে উঠেছিল, যেদিন জনগণ গণভবনটাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিক থেকে ঘিরে ধরেছিল। এবং ওই রানীর পালঙ্কে ছুঁয়ে একজন মানুষ দেখালো, সেদিন এর জন্য জনগণ যে রাষ্ট্রের মালিক, ওই মালিকানা বুঝিয়েছিল 5ই আগস্ট। মাহমুদুর রহমান মান্না এটাই বলেছেন যে জনগণকে স্বপ্ন যদি বিএনপি দেখাতে পারে, জনগণই যেহেতু ক্ষমতার উৎস, কাজে বিএনপি আসবে, বিএনপির কোনো শঙ্কার কোনো কারণ নাই। সেই স্বপ্নই দেখাই। আমি মাহমুদুর রহমান মান্নার কাছে এই প্রশ্নের উত্তর নিতে আসি এই কারণে যে আজকেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায়, মানে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন করবে এবং তাদের কাউকে মাইনাস করার কোনো উদ্দেশ্য তাদের মধ্যে নাই। এখন
রাজনৈতিক দলগুলো ন্যূনতম একটা সংস্কার করে নির্বাচন দিতে চেয়েছে। যে কথাটা তারা বলেছে সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন, আসলে কি রাজনৈতিক দলগুলো কোনো সংস্কারই চায় না? চাইলে বলেননি সংস্কার রাজনৈতিক ওয়ার্ডটা আপনাকে বলি, রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে ডিসেম্বরেই হবে জাতীয় নির্বাচন। না সংস্কার না চাইলে বলেননি, আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি এই কথা বলেননি। কি বলেছেন? উনি বলেছেন যদি বড় মাপের সংস্কার যদি না চায়, বড় মাপের সংস্কার যদি না চায়, আমি শোনাতে পারবো আপনাকে কথাটা নিশ্চয়ই। আমি মাহমুদুর রহমান মান্নার কাছে তাহলে এই কথাটার একটু জানতে চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে সংস্কারের কতটুকু, এই যে এত কিছু করতে চাইছেন 31 দফা সকল দফা, নির্বাচন হয়ে গেলে এগুলি আসলে কার্যকর করা সম্ভব হবে? মানে এই একটা জায়গাতে জেদাজেদি খারাপ। কেন বলছি, ধরেন যখন রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা হচ্ছে, একটা হলো যে সংস্কারের কথা আপনি 31 দফায় বলেছেন বা 15টা কমিশন করেছে যার জন্য, সেগুলি আপনি এজেন্ডা ধরেন, তাহলে এইটা এই বছরের মধ্যেই হতে পারে কিনা সেটা বিবেচনা করা যেতে পারে। আমি মাঝে মাঝে দেখি আমাদের পুলিশ এত খারাপ অবস্থায় আছে এখনো, পুলিশ যে তার সংস্কারের প্রপোজালগুলো দিয়েছে, এই কাজগুলোই কি আপনি মনে করেন যে এক বছরের মধ্যে কমপ্লিট করে সেই পুলিশ বাহিনী বানাতে পারবেন? ইফ ইউ আর কনফিডেন্ট, আপনি বলেন হ্যাঁ আমি পারবো, আমি ওটা এগ্রি করছি, কিন্তু আপনি জেদ করে বলবেন যে আমার করতে হবে আগে, এটা হোক বা না হোক, এই অ্যাটিটিউড ভালো হবে না, কারণ এটা আমার ক্ষতি করতে পারে। এবং এইখানে আমি আরেকটা কথা বলবো, বিএনপিকে আমি তো বন্ধু মনে করি, কিন্তু বন্ধু বলেই আমি মনে করি তার সমালোচনা করা আমার রাইট আছে। আজকে একটা ভালো কাজ যদি হয়ে যায় তাহলে সেটা বিএনপির পকেটেই যাবে, যেহেতু বিএনপির সম্ভাবনা আছে ক্ষমতায় যাবার, কিন্তু একটা স্ন্যাক বা বাধা যদি নিয়ে আপনি যাত্রা করেন সেটা পরে আপনি হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। অতএব আজকে ধরেন সংস্কার একটা অতীব প্রয়োজনীয় জায়গা, একটা পয়েন্ট, আমি বিশাল সংস্কারের কথা বলছি না, কোনো একটা পয়েন্ট, একটা কনস্টিটিউশনের পয়েন্ট অথবা একটা অর্থনৈতিক পয়েন্ট অথবা একটা সামাজিক নির্বাচন সংক্রান্ত পয়েন্ট করলেন না বলে পরে যদি আপনি আটকে যান, তাহলে বরঞ্চ 2 মাস অপেক্ষা করে এটা করে যাওয়া ভালো। আমি এইখানে যেমনেই হোক তাড়াতাড়ি ভোট করতে হবে, অতি সত্বর ভোট করতে হবে, এই বক্তব্যের সাথে আমি একমত নই। কিন্তু আমি এইটা মনে করি যে সংস্কারের নামে আপনি অনির্দিষ্টকাল ঝোলাতে পারবেন না। সরকার যদি বলেন যে দেখেন আমি আরও এই 3টা ব্যাপার প্রস্তাব করতে চাই যে সংস্কারগুলো করি, আপনারা 3 মাস অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমার কাছে যদি মনে হয় যে এই 3টা সংস্কার করা উচিত, আমি তাকে সাপোর্ট করব, যদিও আমার দীর্ঘদিনের বন্ধু বিএনপি এটা সমর্থন নাও করে। আমি আর একটা কথা বলি, এই যে প্রেস সচিব বললেন যে যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে সংস্কার ছাড়াই আমি ডিসেম্বরের মধ্যেও নির্বাচন দিতে এগ্রি করব। আমি বিইং আ পার্টি প্রেসিডেন্ট কেন বলছি, রাজনৈতিক দলগুলো কিন্তু তার মেইন চিন্তা ক্ষমতা সম্পর্কে তার ভাবতে হয় কারেক্ট জায়গায় আমি আছি কি না। আমি একটা অনির্বাচিত সরকারকে কি দীর্ঘস্থায়ী দীর্ঘায়ু দেওয়ার জন্য চেষ্টা করছি, করা উচিত নয়, কিন্তু তারপর আমি বলছি আমি মনে করছি না এখন যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করবার জন্য ফন্দি ফিকির করছেন, আমি মনে করি না। আমাকে বাকি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, কর্মী যারা আছেন, তারা মনে করতে পারেন হি ইজ এ স্টুপিড, সে পলিটিক্স বুঝছে না, কিন্তু আমি মনে করি আমি তাদেরকে যতখানি রিড করতে পেরেছি, একটা পার্টি বানাচ্ছে না, স্পষ্ট ঘোষণা করছে আমি রাজনীতি করব না, ঘোষণা করছে আপনারা যখন চাইবেন তখন দেবেন, এই ঘোষণাগুলোর কোনো দাম নেই, পরে হঠাৎ এই ঘোষণা উল্টে দিয়ে আবার উনি ক্ষমতায় থাকতে চাইবেন, এরকম করে হয় না। পলিটিক্সের ন্যারেটিভ ইম্পর্টেন্ট, কেন আপনার কমিটমেন্ট মানুষ হিসাব করে, সেই কমিটমেন্ট আপনি করেছেন, একটা কাজ করবেন আর একটা, এটা ভাবতে কষ্ট হয়। সেই বিবেচনা থেকে আমি মনে করি যে এই সরকারের সাথে আমি সহযোগিতা করার জায়গায় আছি। কিন্তু আমি নিশ্চিতভাবে বলি ঢাকা শহরে যে জঘন্য যানজট আজকেও হয়েছে, কিচ্ছু করতে পারে না সরকার, অ্যাডমিনিস্ট্রেশনে ভালো না, জিনিসপত্রের দাম কমাতে পারেনি। আর আজকে আপনি যদি পত্রিকা খোলেন, আপনার জিডিপি মানে আপনার গ্রোথ রেট, জিডিপি নয়, গ্রোথ রেট খুবই ফল করেছে। আপনার দুবাইয়ে ব্যবসায়ীরা কীরকম করে টাকা নিয়ে গেছে তার স্টোরি একটা আছে। তারপরে আরও অর্থনীতির যে চিত্র, আমাদের বিনিয়োগ কত নিচের লেভেলে আছে, এগুলো সব বলেছে, কিছু করতে পারেনি। তো সেজন্যে সরকার যত তাড়াতাড়ি দেয় তত ভালো, এই কারণে দেরি করবে তো সরকার আনপপুলার হবে, জিনিসটা লেজে গোবরে হয়ে যাবে, সেটা মুশকিল। কাজেই সবাই মিলে আলোচনা করে যেটুকু সংস্কার দরকার আমাদের পরবর্তী পদক্ষেপ নেবার জন্যে, যাতে ভুল না হয়, সেটুকুর ব্যাপারে আমি ছাড় দিতে চাই না, এবং এর বাইরে কেউ কিছু যদি করতে চাই আমি আবার তার সাথেও যেতে চাই না। এই জায়গাটাই ইম্পর্টেন্ট যে আপনি
কারেক্ট জিনিসটা খুঁজে পেতে হবে। দ্যাট ইজ দি কোয়ালিটি অফ দি লিডারশিপ। না পারলে জাতির ক্ষতি। নিশ্চয়ই, কিন্তু সেই জাতি তো ক্ষতির মুখে পড়তে চায় না, কারণ জাতি খুবই উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের জন্য। তারা ভোট দিবেন, অনেক বছর তারা ভোট দিতে পারে না, সেটার জন্য তাদের অবস্থান, এবং সেখানে বিএনপির দায়িত্ব অনেকখানি বেশি সেটা সেই দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশকে এবং দেশের জনগণকে। ডক্টর আসিফুজ্জামান রিপন, আবারও আমরা যদি এই প্রসঙ্গে ফিরি, বেগম খালেদা জিয়া আজকে যাচ্ছেন চিকিৎসার জন্য, তিনি ফিরবেন, এবং আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে এখনও পর্যন্ত যে আলোচনার বিষয় আছে সেটা হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সাথে তার ফেরার সম্ভাবনার জায়গা আছে, এই ধরনের কোনো কথা কি হয়েছে নাকি আপনাদের? এই ধরনের আমি আপনাকে বলছি সবকিছু নির্ভর করছে ম্যাডামের চিকিৎসার অবস্থার উপরে। এমনও তো হতে পারে যে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তিনি মানে আগে চলে আসবেন অথবা একসাথে আসবেন, সবটাই হতে পারে। আর তাতে তো আমাদের কোনো সংকট নেই। ম্যাডাম তো 6 বছর তো প্রায় কারাগারেই ছিলেন বা বন্দী ছিলেন। আমাদের দল তো তারেক রহমানই চালিয়েছেন, এবং আমাদের তো নেতৃত্বের কোনো সংকট ছিল না। সকাল বিকেল সব সময় তো মানে তিনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন। আমরা কখনই তার অনুপস্থিতি বোধ করিনি, অর্থাৎ পার্টির নেতৃত্বের কমান্ডের আমরা কখনোই নেতৃত্বের সংকট বোধ করিনি। আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটি মানে পলিসি ইস্যুসগুলোতে, পলিসি লেভেলের মিটিংগুলোতে তিনি মানে বরং ম্যাডামের চেয়েও বরং ঘন ঘন তিনি মানে যখন ম্যাডাম সরাসরি যখন দেশে যখন ছিলেন বা সক্রিয় ছিলেন, তার চেয়েও বরং বেশি তারেক রহমান কানেক্টেড ছিলেন স্থায়ী কমিটির মিটিংগুলোতে। প্রতিটি ইস্যুজে তিনি সিনিয়র কলিগদের সাথে ডিসকাস করি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি একটা কথা আপনাকে প্রশ্ন যেটা আপনি করেছেন, সংস্কার, রাজনৈতিক দল সংস্কার না চাইলে, আমি আবার আপনাকে একটু মনে করি, আমি মানে কোট করছি, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বেশি সংস্কার না চাইলে। বাংলাদেশ ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মতো রিজার্ভ ব্যাংক অফ বাংলাদেশ বানানোর জন্য এটা এত বড় সংস্কার আমাদের আপাতত দরকার নেই। ওগুলো পলিটিক্যাল পার্টি ঠিক করবে যে বাংলাদেশ ব্যাংকের নামটা কি হবে ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হচ্ছে কি যে আপনার বেশি সংস্কার অথবা কম সংস্কার, অর্থাৎ মান্না ভাই যেটা বলছেন প্রয়োজনীয় সংস্কার, অফকোর্স সেটা আমরা সাপোর্ট করি। আরেকটা কথা আপনাকে বারবার একটা কুতর্ক, দুষ্ট তর্ক মানে চালু হচ্ছে, একটা প্রবণতা দেখতে পাচ্ছি, সেটা সংস্কার আগে না নির্বাচন আগে। এটা একটু কুতর্ক এবং একটা দুষ্ট তর্ক। আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সারা পৃথিবীতে যেসব দেশগুলোতে মানবাধিকার আমার চেয়ে অনেক আগে যেন আমার অগ্রজ, সারা পৃথিবীতে যত দেশগুলোতে উন্নত দেশগুলোতে গণ অভ্যুত্থান হয় না, কারণ ওরা তো মোটামুটি ডেমোক্রেটিক নর্মস ভ্যালুসগুলো মেনটেন করে, মোটামুটি করেন তারা। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে বা দক্ষিণ আমেরিকার যেসব দেশগুলোতে বা ইভেন আপনার যদি পূর্ব ইউরোপের কথা যদি ধরি, ওগুলো তো সেখানেও তো এক ধরনের পরিবর্তন হয়েছে। আপনি ধরেন আমরা বাংলাদেশ হলাম, আমাদের বাংলাদেশ হওয়ার প্রয়োজনটা কখন দেখা দিল? 69-এ একটা গণ অভ্যুত্থান হলো, আইয়ুব খান চলে গেলেন, তারপরে 70 সালে নির্বাচনটা হয়েছিল। সংস্কারের প্রয়োজন ছিল না। 70-এর নির্বাচন জনগণ দ্বারা, জনগণ কর্তৃক, জনগণের জন্য যদি সরকার হয়, কথাটা বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, গভর্নমেন্ট যদি ওইভাবে হয় তাহলে তাহলে সবকিছু, তাহলে সেই সরকার জবাবদিহি করে, সেই সরকার স্বচ্ছ থাকে। তো আপনি যদি শ্রীলঙ্কার দিকে, যে বিএনপি তো ফারসাইটেড ছিল, মানে আছে, বিএনপি বলেছিল না বাংলাদেশ শ্রীলঙ্কার দিকে এগুচ্ছে, বাংলাদেশকে শ্রীলঙ্কার দিকে এগুইনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়েছিলেন, বাংলাদেশের কথিত প্রধানমন্ত্রী পালাননি। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের শয্যায় ওখানকার লোকজন পা তুলে ছবি তুলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছবি একদম সেইমতই হয়েছে, কিন্তু খুব দ্রুততম সময়ে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এবং সেই দ্রুততম সময়ের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, এবং যার মধ্য দিয়েই কিন্তু ওখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি ছিল। আচ্ছা, তারপরে একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচিত সরকারের মধ্য দিয়ে শ্রীলঙ্কা আরো এগুচ্ছে। আমাদের দায় দেন, আমাদের কাছে $100 মিলিয়ন নিয়েছিল, সেটা তারা পরিশোধ করে। সুতরাং নির্বাচিত সরকার ইজ দ্য অ্যান্সার। আপনার অনির্বাচিত সরকার সাধারণত দুর্বল থাকে। আমরা একদম স্পষ্ট এক লাইন শুধু আমি মাহমুদুর রহমান মান্নার কাছে জানতে চাই, বেগম খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছে গেছেন, আপনার এক লাইন আমরা চাই, আপনি কিছু বলতে চান কিনা এই বিষয়ে? আই উইশ হার অল দ্য বেস্ট, সবচেয়ে ভালো চিকিৎসা করে সবচেয়ে সুস্থ হয়ে ফিরে আসুন, এবং এসে দেশের কাজে আগের মতো নিবেদন করুন। আমরা অবশ্যই এটা চাই। অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এমন দিনে ছিলেন, এবং এর মধ্যে বেগম খালেদা জিয়া পৌঁছেছে, যদিও তার আগের থেকেই ছিল যে 10টায় তার বিশেষ অ্যাম্বুলেন্সটি রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে, কিন্তু
10:54 বাজে এই সময়ে আমরা দেখছি মাত্র বিমানবন্দরে তিনি পৌঁছেছেন। তার মানে অনেকখানি সময়ে তার আবার অতিরিক্ত লাগবে এবং আমাদের সহকর্মীরা সেখান থেকে খবর দিচ্ছেন প্রতি মুহূর্তকার খবর। আমরা রাজকাহনে ছিলাম অতিথিদের সাথে, আমরা আবারও সেই পথের খবর, বিমানবন্দরের খবর, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশ ছাড়ার খবরটি আমরা আবারও যেতে চাই। আমাদের সহকর্মী শুভন আরিফ কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, সাথে থাকবেন টিভিসির।